থাকবো না কৌবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। বন্ধুরা, আরেকবার আমরা ব্যাকপ্যাক রেডি করে বেরিয়ে পড়লাম আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এই গন্তব্যটি হলো ভারতের অন্তিম সতীপীঠ, একান্নপীঠের অন্তিম সতীপীঠ। তো অনেকেই হয়তো এই গন্তব্যের নাম জানেন বা এই জায়গাটির নাম জানেন। যারা যারা এই জায়গাটির নাম জানেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আমরা আজকে কোন জায়গায় যেতে চলেছি। তো চলুন আর কথা না করে এবার বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। কত নাম না জানা গ্রাম পেরিয়ে, মাঠ ঘাট নদী পেরিয়ে চলেছে ধেয়ে আমাদের এই লৌহ শাটলটি। দুটি লাইনের উপর ভরসা করে কন্টিনিউ ধেয়ে চলেছে এটি, তার সাথে আমরাও ধেয়ে চলেছি। পেরিয়ে যাচ্ছে বিভিন্ন মাঠ, বিভিন্ন গ্রাম, আর প্রকৃতির এই সৌন্দর্যকে দু চোখ ভরে আকুলভাবে আমরা উপভোগ করছি। অবশেষে দীর্ঘ ৮ ঘন্টা জার্নির পর আমাদের সফর শেষ হলো। এসে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্যে। আমাদের প্রধান গন্তব্য হলো সতীপীঠের অন্তিম পীঠ কঙ্কালীতলা মহাপীঠ, এবং একই সাথে আমরা ঘুরে দেখব সোনাঝুরি হাট ও পলাশবনি গ্রাম। তো চলুন সেই সফর শুরু করা যাক। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো রিজার্ভ করে নিলাম, যা এই 3টি জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য টোটাল নিচ্ছে 200 টাকা। বীরভূম জেলার অন্তর্গত এই কঙ্কালীতলা মন্দিরটি বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। বীরভূমের রাঙামাটি গ্রাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম কঙ্কালীতলা মন্দিরে। এটি হলো সেটির প্রধান তোরণ। কিন্তু প্রথমে আমরা ঘুরে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই কোপাই নদীকে। বিহারের ময়ূরাক্ষী নদী থেকে উৎপন্ন হয়ে এই কোপাই নদীটি বয়ে চলেছে বোলপুর এবং কঙ্কালীতলা মন্দিরের পাশ দিয়ে। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর উদ্দেশ্য করেই লিখেছিলেন তার বিখ্যাত কবিতাটি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুটার ঢালু তার পারি। কিছুক্ষণ এই নদীর তীরে কাটানোর পর আমরা রওনা দিলাম আমাদের প্রধান গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ কঙ্কালীতলা মহাপীঠের উদ্দেশ্যে। কত দেখবি রে সাধুর মেলা, কত দেখবি রে সাধুর মেলা, আমার মন চলে যায় কঙ্কালীতলা রে, আমার মন চলে যায় কঙ্কালীতলা। বাবার কাশি কালচি ধামে এলে, বাবার কাশি কালচি ধামে এলে, কত দেখবি রে বাউল বালা, কত দেখবি রে সাধুর মেলা, আমার মন চলে যায় কঙ্কালীতলা রে, আমার মন চলে যায় কঙ্কালীতলা। সতীপীঠের পৌরাণিক কাহিনী তো আমরা সকলেই জানি। চলুন আরেকবার জেনে নিই সেই কাহিনীটি, কিভাবে সৃষ্টি হলো এই সতীপীঠগুলির। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর পিতা দক্ষরাজ যখন তার পতি মহাদেবকে চরম অপমান করেন, তখন সেই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী নিজে সেই অগ্নিকুণ্ডে নিজের প্রাণত্যাগ করেন, এবং তার প্রাণত্যাগের ফলে মহাদেব ক্রুদ্ধ হয়ে ওঠেন ও তার দেহকে নিয়ে নৃত্য করতে শুরু করেন। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর সেই মৃতদেহকে 51টি খণ্ডে টুকরো করে দেন, এবং তার সেই শরীরের খণ্ডগুলি পৃথিবীর বুকে এক একটি শিলাখণ্ড রূপে পতিত হয়, এবং যেখানেই শিলাখণ্ডগুলি পতিত হয় সেখানেই গড়ে ওঠে এক একটি সতীপীঠ। এই কঙ্কালীতলা সতীপীঠটি হল সতীর 51 পীঠের এক পীঠ এবং অন্তিম পীঠ। এখানে মা সতীর কটিদেশ অর্থাৎ কোমরের অংশটি পড়েছিল।
এই মন্দিরে মায়ের কোনো মূর্তি পূজিত হয় না, বরং শ্মশানকালীর একটি চিত্র রাখা রয়েছে, সেটি এখানে নিত্য পূজিত হয় এবং এখানে মা দেবগর্ভা নামে পরিচিত। এক লোককথা অনুসারে যে এখানে 108টি নরমুণ্ডের বেদির ওপর মায়ের এই প্রতীকীটি রাখা রয়েছে। তো চলুন একবার দর্শন করে নিই মায়ের সেই প্রতীকী রূপটির। এখানে একটি ভোগ মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভক্তের মনস্কামনা পূরণ হলে তারা ভোগের আয়োজন করে থাকেন। মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো মনস্কামনা পূরণ হয় তাহলে এখানে আপনারা ভোগ আয়োজন করতে পারেন। সেই মন্দিরের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার চলুন দর্শন করি সেই পবিত্র কুণ্ডের, যেখানে মায়ের কোটিদেশ অর্থাৎ কোমর শিলারূপে অবস্থান করছে। লোককথা অনুসারে সতীর দেহ শ্রীকৃষ্ণ যখন কেটে দিয়েছিলেন, তখন দেবী সতীর কোটিদেশ শিবের কাছে থেকে যায় এবং তিনি সেটা নিয়েই বিলাপ করতে থাকেন। তখন শ্রী বিষ্ণু শিবের কাছে উপস্থিত হন এবং তাকে বোঝান জনকল্যাণের স্বার্থে তিনি যেন এই অংশটি পৃথিবীর বুকে স্থাপন করেন। তখন শিব দেবীর এই অংশটিকে এই স্থানে স্থাপন করেন এবং তার তেজ এতটাই বেশি ছিল যে পৃথিবী সেই তেজ ধরে রাখতে পারেনি এবং সেটি গভীর গর্ত হয়ে মাটির তলায় চলে যায় এবং স্বয়ং শিব কাশীর মণিকর্ণিকা ঘাট থেকে জল এনে এই কুণ্ডে ভরে দেন। কথিত আছে যে এই কুণ্ডের একটি অংশে 3টি কুয়ো রয়েছে, যা কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে যুক্ত এবং সেখান থেকে প্রতিনিয়ত জল এই কুণ্ডে প্রবাহিত হয়, যার ফলে গরমকালে সমগ্র বীরভূম জেলার জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কোনোদিনই শুকায় না। প্রতি 12 বছর অন্তর চৈত্র মাসের শেষ তারিখে দেবীর শিলামূর্তিকে বের করা হয় এবং সেটিকে পূজন করা হয় ও আবার সেই কুণ্ডের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়। সারা বছর এই কুণ্ডে কেউ নামে না। কথিত আছে এই কুণ্ডের জল পান করলে নাকি মানুষের বিভিন্ন রোগের উপশম ঘটে। যেখানে দেবী সতীর অবস্থান ঠিক সেখানেই মহাদেবের অবস্থান, তিনি ভৈরব রূপে সেখানে বিরাজ করেন। এমনভাবেই এই সতীপীঠের পাশেও মহাদেব শ্রী ভৈরব রূপে বিরাজ করছেন। চলুন সেই মন্দির এখন দর্শন করা যাক। মহাদেব এখানে রুরু ভৈরব নামে বিরাজ করছেন এবং তার এই মন্দিরের নাম কাঞ্চীশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটির পিছনে একটি ইতিহাস রয়েছে। কাঞ্চীরাজ রাজা রাজেন্দ্র চোল এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তিনি ছিলেন শিবভক্ত, তাই তার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে কাঞ্চীশ্বর মন্দির। তো এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরটা একটু চারপাশে পরিবেশন, এটা হচ্ছে শ্রী শ্রী স্বয়ং মহাদেবের স্বয়ং মহাদেব শিলার উপর বসবাস করছেন। এখানকার শিলাটা দেখতে অন্যরকম, উনি সত্যিও উনি মহাদেব পূজিত হন। আর বাকি রইল ওই মহাদেবের মন্দিরটা দেখে দিচ্ছি চারদিক থেকে। চলুন যাওয়ার আগে একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিই কঙ্কালীতলা মহাশ্মশানের। এই শ্মশানে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা তপস্যা করেছেন এবং সিদ্ধিলাভ করেছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রী রাম ঠাকুর। এই মহাশ্মশানের পিছন দিক দিয়েই বয়ে চলেছে কোপাই নদী এবং সেখানে অবস্থিত রয়েছে একটি বিশাল বেলগাছ। সেই বেলগাছে তলায় বসে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা তাদের সিদ্ধিলাভ করেছেন। আজ সময়ের অভাবে সেখানে নিয়ে যেতে পারলাম না বা সেই জায়গাটি দেখাতে পারলাম না, সেটি একটি আক্ষেপ থেকে গেল আমার মনে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেস অফ তো অনেকবার দেখেছি, এখানে আজকে ফাঁকিদের মধ্যে ফেস অফ হচ্ছে এক প্রকার। তো সেটারই দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি যতটুকু সামর্থ্য হচ্ছে। জানি হয়তো আমার কথা তোমরা বুঝতে পারবে না, যতটুকু সামর্থ্য হচ্ছে তাদের তোমাদেরকে বোঝাচ্ছি এবং এই ফেস অফটা তুলে ধরছি। দেখবে একে একে সবাই মিলে ফেস অফ করছে। কঙ্কালীতলা দর্শনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোনাঝুরি হাট। চলুন এবার সেখানে নিয়ে যাই আপনাদের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে, সেই বিখ্যাত সোনাঝুরি হাট। তো এই আমার দুই বন্ধুর সাথে, একজন ওদিকে চলে গেল আর একজন এইদিকে। তো চলেন একটু ঘুরিয়ে দেখাচ্ছি সোনাঝুরি হাটটা কেমন, কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে।
সময় বিভিন্ন সিরিয়ালে শুটিং হয়, বিশেষ করে বাহা সিরিয়ালটা সবাই জানে, সবাই দেখেছে, সবাই ইষ্টি কুটুমের নাম শুনেছে। তো এখানেই সেই শুটিংটা হয়েছিল। এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাব এটি হলো সেই বিখ্যাত পলাশবনি গ্রাম, যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত গানটি অর্থাৎ গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গ্রামটি রচনা করেছিলেন। চলুন একবার ঘুরে আসি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই গ্রামটিতে। সেই তো এখন ধীরে ধীরে, আগে এই রাস্তাটা দিয়ে গাড়ি চলে যেত সোজা পলাশবনি গ্রামের দিকে, কিন্তু এখন আর সেটা হয় না, এখন বন্ধ করে দিয়েছে। বিভিন্ন গাড়িগুলোর জন্য অনেক সময় গাছ ভেঙে যায়, অনেক গাছ নষ্ট হয়ে যায় এসব। তো যার জন্য লোকালদের কাছে শুনলাম যে এগুলো বন্ধ করে দিয়েছে গাড়ি ঢোকা। তো এখন পায়ে হেঁটেই আমরা চলছি। তো এই সামনেই গ্রামের বাড়ি দেখা যাচ্ছে হয়তো। এই রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তাটা সামনের দিক থেকে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এদিকে গ্রামটা। তো চলো দেখে আসি গ্রামটা। এই আমরা প্রবেশ করলাম পলাশবনি গ্রামে। এগুলো স্থানীয় অধিবাসী যাদের, তাদের বাড়িঘরগুলো। দেখুন কি সুন্দর নকশা কাটা, সুন্দর করে আঁকানো রয়েছে বাড়িঘরগুলো, খুব সুন্দর করে রং করে, খুব সুন্দর করে সাজানো এই গ্রামটা। আমি এর আগেও এসেছিলাম একবার। তো আজকে আমার বন্ধু যে ও বাইরে থেকে এসেছে, তো ওকে দেখানোর জন্যই বিশেষ করে এই গ্রামটাতে আসলাম। হ্যাঁ হ্যাঁ ফ্লপ হয়েছে, বল হিট হয়েছে, জায়গাটা হিট হয়েছে সিরিয়ালটা হওয়ার পর থেকে। ইষ্টি কুটুম সিরিয়ালটা দেখছিলি? ইষ্টি কুটুম বাহা। না তুই তো দেখবি না। সিরিয়াল দেখে বেশি লাগে, অশান্তি চলে, শাশুড়ি বৌমা বেটা বেটি। তো এটি ছিল সেই বিখ্যাত পলাশবনি গ্রাম। আর আজকে আমাদের এই সফরের অন্তিম ডেস্টিনেশন। এরপর আমরা রিটার্ন করেছি আমাদের নিজেদের গৃহের উদ্দেশ্যে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু আপনাদের মন ছুঁয়ে যেয়ে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদেরকে উৎসাহিত করুন ভবিষ্যতে আরও ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।